আমাদের আজকের উৎস উপাদানের শিরোনাম হল দীপিকা পাডুকোন, বিয়ন্ড দ্য স্ক্রিন অ্যান্ড ইনটু দ্য লাইট। চমৎকার একটা সোর্স ম্যাটেরিয়াল। হ্যাঁ, আজকের এই বিস্তারিত আলোচনার একটা সুনির্দিষ্ট মিশন আছে। আমরা দেখতে চাই কিভাবে শৃঙ্খলায় মোড়ানো সাধারণ একটা মেয়ে হাজারো মানসিক চাপ, একাকিত্ব আর বিষণ্ণতা বা ডিপ্রেশনকে হারিয়ে বলিউডের রানী হয়ে উঠলেন। তারই যাত্রার পেছনের অজানা গল্পটি তুলে ধরাই আমাদের লক্ষ্য। এখানে একটা ব্যাপার পরিষ্কার করা দরকার। এই উৎস উপাদানটি বিশ্লেষণ করলে আমরা দেখব এটি শুধু গ্ল্যামার জগতের একজন তারার বায়োগ্রাফি নয়, এটি আসলে মানুষের জীবনের মনস্তাত্ত্বিক লড়াইয়ের একটা খুব স্পষ্ট প্রতিচ্ছবি। একদম। আমাদের শ্রোতারা যারা প্রতিদিন নিজেদের মতো করে কোনো না কোনো নীরব যুদ্ধ করে যাচ্ছেন, এই পুরো আলোচনাটি তাদের সবার অভিজ্ঞতার সাথে খুব গভীরভাবে যুক্ত। কারণ ডিপ্রেশন বা বিষণ্ণতা তো কোনো নির্দিষ্ট পেশা বা ব্যাংক ব্যালেন্স দেখে আসে না। না, একেবারেই না। তাহলে চলুন গল্পের একেবারে শুরুতে ফিরে যাওয়া যাক। আমাদের উৎস উপাদানটি শুরু হচ্ছে 1886 সালের ডেনমার্কের কোপেনহেগেন শহর থেকে, যেখানে এই মেয়েটির জন্ম হয়। তার বাবা প্রকাশ পাড়ুকোন ভারতের একজন কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড়। হ্যাঁ, আর বিষয়টা একটু ভেবে দেখলে বেশ অবাক হতে হয়। গ্ল্যামার, সিনেমা বা লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ার সাথে তাদের পরিবারের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্কই ছিল না। রাইট, তাদের জীবনটা ছিল একদম অন্যরকম এক কঠোর শৃঙ্খলায় মোড়ানো। এই শৃঙ্খলার বিষয়টা কিন্তু শুধু রুটিনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা মানুষের মস্তিষ্ককে একটা নির্দিষ্ট উপায়ে কাজ করতে শেখায়। একজন অ্যাথলিটের পরিবারে জন্ম নেওয়া মানে জীবনের শুরু থেকেই একটা নির্দিষ্ট ছাঁচে বড় হওয়া। মানে তথ্য অনুযায়ী ছোটবেলা থেকেই তার পরিবারে কঠোর একটা নিয়ম ছিল। প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠা, স্কুলের আগে ও পরে ঘাম ঝরিয়ে নিয়মিত প্র্যাকটিস করা। আর সবচেয়ে বড় বিষয়টা ছিল নো এক্সকিউজেস বা কোনো অজুহাত না দেওয়ার মানসিকতা। ঠিক। আর এই বিষয়টা একজন মানুষের মনস্তত্ত্বে খুব গভীর প্রভাব ফেলে। মানে ব্যাপারটা অনেকটা কোনো স্পোর্টস ট্রেনিং ক্যাম্পের মতো শোনাচ্ছে। একটা ছোট্ট মেয়ে যে কিনা খুব শান্ত স্বভাবের, যার স্বপ্ন ছিল বাবার মতো একজন ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার। হ্যাঁ, অভিনেত্রী হবার কোনো ইচ্ছাই নাকি তার ছিল না। কিন্তু এই যে প্রতিদিন ভোরবেলা ওঠা, নিজের শরীরের শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করা, এগুলো হয়তো তাকে শুধু ব্যাডমিন্টন কোর্টের জন্য প্রস্তুত করছিল না। হয়তো এই রুটিনটাই বলিউডের মতো একটা নিষ্ঠুর, তুমুল প্রতিযোগিতামূলক দুনিয়ায় টিকে থাকার জন্য যে দীর্ঘস্থায়ী মানসিক শক্তির প্রয়োজন হয় তার ভিত গড়ে দিচ্ছিল। এক্স্যাক্টলি। ঠিক ওই জায়গাটাতেই স্পোর্টস সাইকোলজি বা ক্রীড়া মনস্তত্ত্ব কাজ করে। একটা স্পোর্টস ব্যাকগ্রাউন্ড একজন মানুষকে এমনভাবে গড়ে তোলে যে সহজেই হাল ছেড়ে দেওয়া তার স্বভাবে থাকে না। রাইট। লক্ষ্য অর্জন করতে হলে ঘাম ঝরাতে হবে, নিয়ম মানতে হবে এবং কোনো অবস্থাতেই অজুহাত দেওয়া চলবে না। এই শিক্ষাগুলো মানুষের ব্রেনের প্রি ফ্রন্টাল কর্টেক্সকে অত্যন্ত শক্তিশালী করে তোলে। এই নো এক্সকিউজেস মানসিকতা পরবর্তীতে যে কোনো ঝড় সামলানোর জন্য সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করে। তবে এর একটা অন্ধকার দিকও আছে। অন্ধকার দিক মানে সেটা কেমন? ধরুন, যখন কাউকে ছোটবেলা থেকে শেখানো হয় যে কোনো অজুহাত দেওয়া যাবে না এবং সবসময় শক্ত থাকতে হবে, তখন সেই মানুষটি নিজের ভেতরের দুর্বলতা বা নেতিবাচক আবেগগুলোকে প্রকাশ করতে ভয় পায়। ও আচ্ছা। তারা মনে করে মন খারাপ হওয়া বা ক্লান্তি প্রকাশ করাটাও হয়তো এক ধরনের অজুহাত। ফলে তারা নিজেদের আবেগগুলোকে অবদমন করতে বা চেপে রাখতে শেখে, যা পরবর্তীতে মানসিক স্বাস্থ্যের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বাপরে, এই বিষয়টা তো আগে ভাবে দেখিনি। মানে যে জিনিসটা আপনাকে বাইরে থেকে শক্ত করছে সেটাই হয়তো ভেতরে ভেতরে আপনাকে একা করে দিচ্ছে। একদম তাই। যাই হোক, জীবনের চিত্রনাট্য তো আর সবসময় সোজা পথে চলে না। উৎস উপাদানটিতে খুব দারুণ একটা কথা বলা হয়েছে, যা একদম নেটফ্লিক্সের কোনো সিরিজের প্লট টুইস্টের মতো। হ্যাঁ, ওই ট্রানজিশনটা। রাইট। মানে গল্পটা ব্যাডমিন্টন কোর্টে এগোচ্ছিল, ঠিক তখনই টিনেজ বয়সে হঠাৎ করে তার মডেলিংয়ে আসা, তার উচ্চতা, তার চেহারার আকর্ষণ আর আত্মবিশ্বাস সব মিলিয়ে সে খুব দ্রুতই মানুষের মনোযোগ কেড়ে নিতে শুরু করে, শৃঙ্খলার একটা নীরস জীবন থেকে সরাসরি ক্যামেরার সামনে। এবং মনস্তাত্ত্বিক দিক থেকে এই ট্রানজিশন বা পরিবর্তনটা কিন্তু অনেক বড় একটা ধাক্কা। ব্যাডমিন্টনের কোর্টে পারফরম্যান্স পরিমাপ করার একটা নির্দিষ্ট মানদণ্ড থাকে। কেউ ভালো খেললে পয়েন্ট পাবে, জিতবে, খারাপ খেললে হারবে। সবকিছু খুব অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ। সেখানে কোনো কনফিউশন নেই। ঠিক। কিন্তু মডেলিং বা গ্ল্যামার দুনিয়ার সমীকরণটা সম্পূর্ণ ভিন্ন।
সেখানে সাফল্যের মাপকাঠি হল মানুষের পছন্দ অপছন্দ। সেখানে মেধার পাশাপাশি বাহ্যিক রূপ এবং মানুষের কাছে নিজেকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে তার উপর সবকিছু নির্ভর করে। আর এটা মানুষের ভেতরে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার এক তীব্র মানসিক চাপ তৈরি করে, তাই না? একদম। আর সেই চাপটার চূড়ান্ত রূপ দেখা যায় ২০০৭ সালে বলিউডের কিং শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম সিনেমার মাধ্যমে তার প্রথম বড় সুযোগ আসে। একবার ভাবলে অবাক হতে হয়, ক্যারিয়ারের প্রথম সিনেমায় ব্লকবাস্টার। হ্যাঁ, রাতারাতি পুরো ভারত তাকে ফিউচার সুপারস্টার হিসেবে মেনে নেয়। গ্ল্যামার দুনিয়ায় পা রেখেই একেবারে চূড়ায় পৌঁছে যাওয়া। কিন্তু এখানে একটা ব্যাপার আমার মাথায় ঘুরছে। এই যে শৃঙ্খলার জীবন থেকে মডেলিং, আর সেখান থেকে হঠাৎ করেই বলিউডের চূড়ায় পৌঁছে যাওয়া, সাফল্যের গ্রাফ যত দ্রুত উপরের দিকে যায়, ভেতরের যুদ্ধটা কেন ঠিক ততটাই কঠিন হতে থাকে? এর কারণ হল সাডেন ফেম বা রাতারাতি পাওয়া খ্যাতির সাথে মানুষের ব্রেন বা মস্তিষ্ক খাপ খাওয়াতে পারে না। বিবর্তনের দিক থেকে দেখলে মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি নয় যে একসাথে লাখ লাখ মানুষের মনোযোগ বা প্রত্যাশা সে সামলাতে পারবে। বাপরে! এই রাতারাতি পাওয়া ফিউচার সুপারস্টার তকমার পেছনে একটা অদৃশ্য ভার বা প্রেশার কাজ করে। খ্যাতি বা ফেম এর একটা মনস্তাত্ত্বিক দিক আছে। যখন কেউ এত দ্রুত সফল হয় তখন তার চারপাশে মানুষের আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়। অর্থাৎ সবাই ধরে নেয় যে এর পরের কাজটা আগের চেয়েও বড় হতে হবে। ঠিক তাই, এবং আরও নিখুঁত হতে হবে। একজন তরুণীর জন্য যার বয়স তখনও খুব বেশি নয়, এই বিশাল প্রত্যাশার ভার বহন করাটা প্রচণ্ড মানসিক চাপ তৈরি করতে পারে। খ্যাতি মানুষকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড়ায় যেখানে সাধারণ মানুষের মতো ভুল করার বা দুর্বল হওয়ার কোনো সুযোগ থাকে না। সবসময় একটা পারফেক্ট মুখোশ পরে থাকতে হয়। একদম। তার মানে বাইরে থেকে যখন সব নিখুঁত দেখাচ্ছে, ঠিক তখনই ভেতরের শূন্যতাটা বড় হতে শুরু করে। আর এখানে আমরা এই আলোচনার সবচেয়ে অন্ধকার অধ্যায়ে প্রবেশ করি। কারণ সাফল্যের সাথে সাথে শুধু তো খ্যাতি আসে না, আসে তীব্র সমালোচনা বা ট্রোলিং। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিনিয়ত চর্চা, সম্পর্কের টানাপোড়েন বা হার্টব্রেক, এসব কিছু মিলিয়ে পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে যায় যা কল্পনা করাও কঠিন। এবং আমাদের উৎস উপাদান অনুযায়ী সবচেয়ে মারাত্মক বিষয়টা ঘটেছিল যখন ক্যারিয়ার একদম চূড়ায় অবস্থান করছিল। মানে যখন তার ঝুলিতে একের পর এক হিট সিনেমা, অঢেল টাকা, খ্যাতি, লাক্সারি। হ্যাঁ, মানে একটা মানুষের সফল হওয়ার জন্য যা যা মানদণ্ড সমাজ ঠিক করে দিয়েছে তার সবই উপস্থিত, কিন্তু তারপরও কোনো কারণ ছাড়াই সকালে ঘুম থেকে উঠে হঠাৎ হঠাৎ কান্না আসা শুরু হয়। ভেতরে ভেতরে প্রচণ্ড শূন্য বা এমটি অনুভব হতে থাকে। আর তখনই চিকিৎসকের কাছে ডিপ্রেশন বা বিষণ্ণতার ডায়াগনোসিস হয়। রাইট। একটু থামুন, এই জায়গাটাতে কিন্তু একটা বড় খটকা আছে। আমাদের সমাজে একটা খুব প্রচলিত ধারণা আছে যে টাকা এবং খ্যাতি সব কষ্ট দূর করতে পারে। হ্যাঁ, এটা আমরা প্রায়ই শুনি, তাই না? যদি কারোর ব্যাংকে প্রচুর টাকা থাকে, গ্যারেজে দামি গাড়ি থাকে, কোটি কোটি মানুষ এক নজর দেখার জন্য পাগল থাকে, তাহলে সেখানে দুঃখ বা ডিপ্রেশন আসার জায়গাটা কোথায়? ক্যারিয়ারের সেরা সময়ে যখন পাওয়ার আর কিছুই বাকি নেই, ঠিক তখনই মানুষ কেন সবচেয়ে বেশি একাকী বোধ করবে? কেন সকালে উঠে মনে হবে যে বেঁচে থাকার কোনো অর্থ নেই? এটা তো সাধারণ যুক্তিতে মেলার কথা নয়। আসলে এটাই হলো আমাদের উৎসে উল্লেখিত জীবনের সেই নিষ্ঠুর সত্য বা ব্রুটাল ট্রুথ। আমরা সমাজ হিসেবে ধরে নিই যে বস্তুতান্ত্রিক অর্জন মানসিক শান্তি নিশ্চিত করবে, কিন্তু মানুষের মস্তিষ্ক সেভাবে কাজ করে না। এই যে বাইরে থেকে শক্ত দেখানো মানুষগুলো, তারা কিভাবে ভেতরে ভেতরে নীরবে যুদ্ধ করে, তার একটা বড় মনস্তাত্ত্বিক কারণ হল বিচ্ছিন্নতা বা আইসোলেশন। খ্যাতি যখন চূড়ায় পৌঁছায় তখন চারপাশের মানুষের সাথে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যায়। অদৃশ্য দেয়াল? সেটা কিভাবে তৈরি হয়? ধরুন, চারপাশের সবাই প্রশংসা করছে, সবাই তাকাচ্ছে, কিন্তু কেউ আর তাকে সাধারণ রক্তমাংসের মানুষ হিসেবে দেখছে না। সবাই দেখছে একটা প্রোডাক্ট, একটা আইডল বা একটা ব্র্যান্ড হিসাবে। ও, বুঝতে পেরেছি। এই অবস্থায় নিজের আসল আবেগটা প্রকাশ করার, দুর্বলতাটা কাউকে দেখানোর মতো কোনো নিরাপদ জায়গা থাকে না। আর এখানেই আসে মস্তিষ্কের রাসায়নিক প্রক্রিয়ার বা কেমিক্যাল ব্যালেন্সের বিষয়টা। আচ্ছা, মানে ওই যে আমরা প্রায় শুনি হরমোনের কথা। হ্যাঁ, দীর্ঘ সময় ধরে মানসিক চাপ,
সবসময় নিখুঁত থাকার এই যে ক্রমাগত চেষ্টা, এর ফলে মস্তিষ্কে কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের মাত্রা অনেক বেড়ে যায়। হুম। একটা সময় পর ব্রেনের যে রিওয়ার্ড সিস্টেম বা আনন্দ অনুভব করার যে রাসায়নিক প্রক্রিয়া, মানে ওই ডোপামিন বা সেরোটোনিন রিলিজ হওয়ার ব্যাপারটা। এক্স্যাক্টলি, সেটা ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়। তখন চারপাশের সবকিছু পরিপূর্ণ থাকলেও, বিলাসবহুল গাড়িতে বসে থাকলেও মস্তিষ্ক সেই আনন্দটা প্রসেস করতে পারে না। ফলে সেই শূন্যতাটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। বাপরে। ডিপ্রেশন আসলে কোনো মন খারাপের বিষয় নয়। এটি একটি ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে মস্তিষ্ক স্বাভাবিকভাবে আনন্দ বা শান্তি অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলে। এটা সত্যি একটা ভয়ঙ্কর অবস্থা। তার মানে আপনার চারপাশের আলো যত উজ্জ্বল হবে, আপনার নিজের ছায়াকাই তত বেশি গাঢ় এবং অন্ধকার হয়ে আপনাকে গ্রাস করতে চাইবে। আর যখন ব্রেন নিজেই আপনাকে সাহায্য করতে পারছে না, তখন সেখান থেকে বের হওয়াটা তো একটা প্রায় অসম্ভব লড়াই। একদম। কিন্তু এখান থেকেই দীপিকার জীবনের এই গল্পটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ এই অন্ধকারের চূড়ান্ত পর্যায়ে এবং শূন্যতা থেকে তিনি হারিয়ে যাননি, বরং একজন সত্যিকারের যোদ্ধা হিসেবে নিজের ক্যারিয়ার ও জীবনকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন। এবং এই ফিরে আসার বা কামব্যাকের লড়াইটা সাধারণ কোনো বিষয় ছিল না। তিনি এই অন্ধকারের কাছে শুধু হারই মানেননি, বরং এমন একটা কাজ করেছিলেন যা সেই সময় দাঁড়িয়ে কল্পনা করাও বেশ কঠিন ছিল। রাইট। তিনি নিজের এই ডিপ্রেশন বা বিষণ্ণতার কথা লুকিয়ে না রেখে প্রকাশ্যে পুরো পৃথিবীর সামনে তা নিয়ে কথা বলেছিলেন। আর এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়, যেখানে পুরো ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আছে নিখুঁত বা পারফেক্ট দেখানোর ওপর, যেখানে একটু খুঁত থাকলেই ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার ভয় থাকে, সেখানে মিলিয়ন মানুষের সামনে এসে বলা যে আমি ভেতর থেকে ভেঙে পড়েছি, আমি ডিপ্রেশনে ভুগছি, এটা বিশাল একটা ঝুঁকির ব্যাপার ছিল। অবশ্যই, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে নিজের দুর্বলতার জায়গাটা উন্মুক্ত করে দেওয়া মানে নিজের কেরিয়ারের মৃত্যু ডেকে আনা, এমনটাই মনে করা হতো। কিন্তু মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে তিনি নিজের এই দুর্বলতাকে যখন জনসম্মুখে স্বীকার করে নিলেন, তখন আসলে সেই গোপন সত্যটার যে একটা নেতিবাচক ক্ষমতা ছিল তার উপর, সেটা নষ্ট হয়ে গেল। ভয়টা কেটে গেল। ঠিক তাই। বরং এরপর আমরা দেখেছি একের পর এক সুপারহিট সিনেমা, চেন্নাই এক্সপ্রেস, বাজিরাও মাস্তানি, পদ্মাবত এবং হালের পাঠান। এই অভাবনীয় কামব্যাকের গল্প আমাদের একটা খুব শক্তিশালী বার্তা দেয়। সেই বার্তাটা হলো বিষণ্ণতা কোনো লুকানোর জিনিস নয়, নিজের মানসিক লড়াইয়ের কথা বলা কোনো দুর্বলতা নয়, এবং প্রফেশনাল সাহায্য নেওয়া লজ্জার কিছু নয়। একদম। যখন কোনো শীর্ষ তারকা নিজের এই যুদ্ধ নিয়ে খোলামেলা কথা বলেন, তখন সেটা সাধারণ মানুষের কাছে একটা ভীষণ শক্তিশালী বার্তা পৌঁছায়। আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে এমনিতেই অনেক লুকোচুরি আছে। মানুষ ভাবে মনে ডাক্তারের কাছে যাওয়া মানেই পাগল হয়ে যাওয়া। হ্যাঁ, একটা বিশাল ট্যাবু কাজ করে। সেখানে এমন একজন মানুষের এই সাহসিক পদক্ষেপ মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে চলতে থাকা বহু বছরের ট্যাবু বা কুসংস্কার ভাঙতে সাহায্য করেছে। আমার তো মনে হয় দুর্বল মুহূর্ত আসা মানেই দুর্বল মানুষ নয়। যে মানুষ চরম অন্ধকার দেখেছে, সেই হয়তো আলোর সবচেয়ে বেশি কদর করতে জানে। দীপিকার এই পদক্ষেপ তাকে শুধু বলিউডের রানী থেকে মিলিয়ন মানুষের অনুপ্রেরণায় পরিণত করেছে। কারণ তিনি দেখিয়ে দিয়েছেন যে আপনি ভাঙতে পারেন, কিন্তু ভেঙে যাওয়ার পর নিজেকে জোড়া লাগিয়ে আগের চেয়েও শক্তিশালী হওয়া সম্ভব। এটি বিশ্লেষণ করলে আরও বোঝা যায়, যখন কোনো সফল মানুষ নিজের দুর্বলতা স্বীকার করেন, তখন তা সাধারণ মানুষের নিজেদের মানসিক সংগ্রামকে মেনে নিতে সাহায্য করে। মানুষ বুঝতে পারে যে যদি এত সফল একজন মানুষের ডিপ্রেশন হতে পারে, তাহলে আমারও হতে পারে, এবং এতে লজ্জার কিছু নেই। এটা সমাজে এক ধরনের কালেকটিভ হিলিং বা সামষ্টিক নিরাময় পথ তৈরি করে দেয়। সব মিলিয়ে বিষয়টা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো বিষয়টাকে আমরা একসাথে করি, তাহলে এটা খুব স্পষ্ট যে একজন ব্যাডমিন্টন খেলোয়াড়ের মেয়ের বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার হওয়ার গল্প শুধু কিছু বক্স অফিসের সফলতার পরিসংখ্যান দিয়ে মাপা যাবে না। না, একেবারেই না। তার আসল জয়টা সিনেমা সুপারহিট হওয়াতে নয়, তার আসল জয়টা হলো নিজের ভেতরের সেই নিশ্ছিদ্র অন্ধকারকে পরাস্ত করতে পারায়। ঠিক। এবং আমাদের শ্রোতাদের জন্য এই পুরো আলোচনার মূল শিক্ষাটি এখানেই ভীষণ প্রাসঙ্গিক। আমাদের চারপাশের যে মানুষগুলোকে দেখে মনে হয় তারা সবসময় হাসছে, হয়তো তারাই নীরবী সবচেয়ে বড় যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা মানে যে হেরে যাওয়া নয়, বরং নিজেকে নতুন করে চেনা এবং লড়াই করার প্রস্তুতি নেওয়া। এটাই এই গভীর বিশ্লেষণের সবচেয়ে বড় বার্তা। আমরা শুরুতে সেই যে হাসিমুখ আর অন্ধকারের বৈপরীত্যের কথা বলছিলাম,
সেখানেই ফিরে যাই। এই পুরো উৎস উপাদানটি বিশ্লেষণ করার পর আজ একটা অদ্ভুত ভাবনা মাথায় আসছে। আমাদের শ্রোতারা এই ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখতে পারেন, যদি পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল স্পটলাইটের নিচেই এত গভীর এবং ঘন অন্ধকার লুকিয়ে থাকতে পারে, তবে আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অন্যদের যে পারফেক্ট এবং সুখী জীবন দেখি, তার কতটা আসলে সত্যি? ভাবার মতো একটা প্রশ্ন। ওই যে দামি রেস্টুরেন্টে হাসি মুখে তোলা ছবি বা ভ্যাকেশনের নিখুঁত মুহূর্তগুলো, তার কতটা আসলে আসল আনন্দ, আর কতটা শুধু নিজের ভেতরের একটা নীরব যুদ্ধকে দুনিয়ার চোখের আড়ালে ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা? এই প্রশ্নটা রইল সবার নিজের কাছে।